স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি অগ্রযাত্রার সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতেই আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকোল। আমজনতার আজকের বিষয়ে মৃত্যু কি এতই সহজ? আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার। তিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের। অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, আপনার কাছে আমি একটু জানতে চাই, আজ দ্বিতীয় ধাপে 835টা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় আজ 4 জেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত 6 জন নিহত হয়েছেন এবং প্রায় অর্ধশতাধিক আহত। একদিনেই 6 জন মানুষ মারা গেল। নির্বাচন ঘিরে যে সহিংসতা, নির্বাচন একটা উৎসব হওয়ার কথা, সেই উৎসব কতটুকু হয়েছে সেটা নিশ্চয়ই আপনি কিছু একটু বলবেন। মানে মৃত্যু কি এতই সহজ? মানে কোনো নির্বাচনের সহিংসতা এড়ানো যাচ্ছে না? মানে এরকম নির্বাচন হবে প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, আর মানুষ মরতে থাকবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সল আলোচকবৃন্দ, যমুনা টিভির যারা অনুষ্ঠানটি দেখছেন। আপনার প্রশ্নটা কিন্তু একটা বিতর্কের সূত্র ঘটায়। দেখুন, স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর যে বৃহত্তম নির্বাচন, তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের নির্বাচন। আজকে প্রায় 115টি উপজেলায় 486টি ইউনিয়নে 8,452টি ভোট কেন্দ্রে প্রায় 1,65,00,000 লোক ভোট দিয়েছে। চেয়ারম্যান পদে 3,310 জন, সংরক্ষিত মহিলা আসনে 9,161 জন এবং সাধারণ কাউন্সিলর মেম্বার পদে 28,747 জন সহ মোট 41,218 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। দেখুন, আমাদের স্থানীয় সরকার নির্বাচন একটা পুরনো, 100 বছরের পুরনো ঐতিহ্য। এক সময় ছিল ইউনিয়ন কাউন্সিল, এখন ইউনিয়ন পরিষদ। আপনি কিন্তু আমাকে জিজ্ঞেস করেন না যে আজকে নির্বাচনটি কেমন হয়েছে। না, ওইটা কিন্তু আজকে আমাদের প্রসঙ্গ না। আমাদের প্রসঙ্গ হচ্ছে দেখুন, আপনাকে কোনো প্রশ্ন করার আগে যে কোনো নির্বাচনের পূর্ব ইতিহাস দেখতে হবে। যদি 50 বছরের ইতিহাসই ধরেন, 50 বছরে আমাদের প্রায় 12টি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের দেশ না, পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গেও স্থানীয় সরকারের নির্বাচনে কয়েকশো লোক মারা যেত। আমাদের বাংলাদেশেও 80-90-এর দশকে যখন উপনির্বাচন হতো 400-500 লোক মারা যেত। হ্যাঁ, কেন মারা যেত? যেহেতু এখন অবশ্য দলীয়ভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, শুধু চেয়ারম্যান পদটা, চেয়ারম্যান বাইরে কিন্তু 9টা মেম্বার পদ, 3টা সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। দেখুন, পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক, নদীর এপার, খালের এপার, এই বাড়ি সেই বাড়ির নির্বাচন এটি। যদিও দলীয়ভাবে হচ্ছে, তারপরেও এখানে একটা বিভাজন থেকে যায়। আপনি যদি গত 5টা নির্বাচনের পরিসংখ্যান দেখেন, মৃত্যুর হার 500-600-র উপর। গত নির্বাচনে 159 জন মারা গিয়েছিল, এবার প্রথম ধাপে 13 জন, আজকে 7 জন মারা গেছে। কিন্তু আপনি আলোচনার বিষয় রেখেছেন মৃত্যু কি এতই সহজ? সেটা নিশ্চয়ই অনুষ্ঠানে ধীরে ধীরে আপনি বুঝবেন। কেন রিয়াজুল কবির কাউসার কেন এই প্রসঙ্গটা রেখেছি, পুরো অনুষ্ঠানটা যখন হবে তখন আপনি নিশ্চয়ই বুঝবেন। কিন্তু আপনার কাছে আমি জানতে চাচ্ছি, ধরেন এখন থেকে 10 বছর, 20 বছর বা 30 বছর আগে কি হয়েছে, 2021-এ এসেও কি একই ঘটনা ঘটতে হবে? বা আমরা কি এই 6 জন মানুষ মারা গেছে সেটাকে সহজভাবে ধরে নিয়ে নির্বাচনী সহিংসতাকে আরো বেশি কি বলবো উস্কে দিব? বিষয়টাকে আসলে মেনে নেওয়াটা উচিত কিনা সেটা আমি আপনার কাছে একটু জানতে চাই। না, আমরা একটি মৃত্যু কামনা করি না,
বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনের সময়। কিন্তু আপনি আপনার সূচনায় বলেছেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, সে বাংলাদেশ, কিন্তু হেডলাইন করেছেন মৃত্যুকে এত সহজ। আপনি তো নির্বাচন কিছু করছেন না, মৃত্যু কিছু করছেন, অর্থাৎ জনগণের মাঝে একটা আতঙ্ক ছড়াতে চাচ্ছেন। একদমই আমার কাছে এটা নয়। কেন আমি সেটা আপনাকে নিশ্চয়ই বলবো। আমি আপনাকে যে প্রশ্নটা এখন করতে চাচ্ছি, রিয়াজুল কবির কাউসার, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন যে ইউপি ভোটে একটু ঝগড়াঝাটি হয়েই থাকে। মানে এতগুলো মৃত্যুর পরেও কি আসলে একটু ঝগড়াঝাটি এটাকে বলা যায় কিনা? এতগুলো মৃত্যু বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি তো এটা পরিসংখ্যানে বলেছি, শহর জায়গায় এখনো মানে 6 জন মৃত্যু আপনার কাছে মৃত্যু মনে হচ্ছে না? না, আমি তো বলেছি একটা মৃত্যু আমরা কামনা করি না। জি, যেখানে আমিও ঠিক এই পয়েন্টে দাঁড়িয়ে কথা বলছি যে একটা মৃত্যু আমরা কামনা করি না। 41,000 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে বিভিন্ন পদে। আমাদের ছোটখাটো ব্যাপার, অত একটু ছোটখাটো ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়, আর তৃণমূল পর্যায়ের এই নির্বাচন, সেটা নিয়ে তো হতেই পারে। আমরা আশা করি না, কিন্তু মৃত্যু তো আশা করিই না। রাজনৈতিক কারণে, নির্বাচনের কারণে একটা লোক মারা যাবে কেন যদি কেউ ইস্যু তৈরি করতে না চায়? আমাদের আলোচনা করা উচিত আমাদের নির্বাচন কেমন হচ্ছে, আমরা কি করে আরো ভালো করতে পারি, জনগণের সম্পৃক্ততা বাড়াতে পারি, ভোটারদের কেন্দ্রে আনতে পারি। আমাদের রাজনৈতিক দলের একটা দায়িত্ব, এটা আমরা আলোচনা করতে পারি। আমরা কতটা ব্যর্থ হয়েছি, ভবিষ্যতে কতটা সার্থক হতে পারি সকল দল মিলে। রিয়াজুল কবির কাউসার, গতকাল আমজনতা অনুষ্ঠানে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। ভবিষ্যতেও নিশ্চয়ই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের নির্বাচন কেমন হতে পারতো, কেমন হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা বিস্তারিত হয়েছে, ভবিষ্যতেও নিশ্চয়ই হবে। আমাদের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি আছেন, তিনি বিএনপি দলীয় হুইপ। তার কাছে আমি একটু জানতে চাই, বিএনপি দলগতভাবে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেই, যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্বতন্ত্রভাবে কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে বাধা দেবে না বিএনপি। কিন্তু এই যে নিরীহ মানুষ মারা যাচ্ছে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায়, মানে এটা কি আপনার মনে কষ্ট দেয় না? মানে রাজনৈতিকভাবে কি বিএনপির কোনো দায় নেই, বা বিএনপি কি চাইলেই বলতে পারে সবই আসলে সরকারের দোষ বা বৃহত্তর দলটির দোষ? এভাবে বলে কি বিএনপি দায় এড়াতে পারে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ নিকোল। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, সরকার দায়িত্বে আছে, নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্বে আছে, সুতরাং সরকার তার দায় কোনোভাবে এড়াতে পারে না এবং শতভাগ দায় সরকারের ঘাড়ি বর্তায়, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, নির্বাচন কমিশন সবকিছুই কিন্তু সরকারেরই অংশ। সুতরাং সরকার কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। একটি ছোট্ট পরিসংখ্যান দিয়ে শুরু করছে নিকোল। গত 10 মাসে বিভিন্ন রকম নির্বাচন সংক্রান্ত সহিংসতা ঘটেছে 4,500। এখানে মারা গেছে 85 জন আজকের আগে, আজকে যোগ করলে 85 যোগ 6 91 জন, অর্থাৎ প্রায় 100 ব্যক্তি এই সহিংসতায় মৃত্যুবরণ করেছে। আইন ও সালিশ কেন্দ্র বলছে যে 669টি যে ঘটনা ঘটেছে তার মধ্যে 300-র মতন ঘটনা শুধু আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে ঘটেছে, এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং যারা আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনী প্রচারণায় ছিলেন তাদের মধ্যেই মারা গেছেন প্রায় 41 জনের মতো। সুতরাং এই নির্বাচনটি যেমন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীতে পরিণত হয়েছে, তেমনি সহিংসতাও কিন্তু আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের। একটা কথা খুব স্পষ্ট, আমরা আমাদের দায়িত্বশীল মহলের কাছ থেকে যে ধরনের কথা শুনছি তাতে সহিংসতা বন্ধ হওয়া তো দূরেরই কথা, বরং সহিংসতা প্রতিদিন আরো বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। আপনি যদি একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন ঠিক যে কথাটি আপনি বলছিলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে একটু ঝগড়াঝাটি হয়েই থাকে। 6টি প্রাণ ঝরে যাওয়া, যে দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় হালকা ঝগড়াঝাটি, সেই দেশে আসলে একটু দুষ্টামি, খেলার ছলে 2-1টা প্রাণ চলে যাওয়া, কোনো কাজ নাই চলেন একটু 2টা হত্যা করে আসি, এটা তো খুবই স্বাভাবিক, তাই না নিকোল? আর আমাদের আজকে ইসি সচিব বলছেন যে কেন্দ্রে কেউ মারা যায় নাই, অর্থাৎ তিনি তার দায়িত্বের পেরিফেরিটা খুব কমিয়ে নিয়ে আসছেন, অর্থাৎ যত কম জায়গার মধ্যে তার দায়িত্বকে সীমিত করা যায় ততই যেন ভালো। এখন তিনি বলছেন কেন্দ্রে কেউ মারা যায় না, অতএব এটা নির্বাচন কমিশনের দায় না। এরপরে তিনি বলবেন না, নৌকা মার্কায় সিল দেওয়ার সময় তো কেউ মরে নাই, সুতরাং এটা ইসির দায়িত্ব না। এই যে সবার দায় এড়ানোর একটা প্রচেষ্টা, এমনকি প্রধান নির্বাচন কমিশনার সিইসি বলছেন যে যদি না থাকে পাহারা দিয়ে সহিংসতা বন্ধ করা যাবে না। মানে সব ব্যাপারে আমরা দেখি সরকার কেন জানি অন্যের ঘাড়ে দোষ চাপানোর একটা চেষ্টা করে।
সেটা কি রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা, সেটা কি সরকারেরই একা সেই অভ্যেস অন্যের কাছে দোষ চাপানো? আপনিও কিন্তু সব দোষ ওই দিকটাই ঠেলে দিলেন। বিএনপির রাজনৈতিক দায় একটু নেই আপনি বললেন, কারণ আপনি বলেছেন পুরোটাই হচ্ছে ক্ষমতাসীনদের, শতভাগ দায় তাদের। একটা বিষয় আপনাকে বলি, কিশোরগঞ্জের এক স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি হিলোচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রতিটি কেন্দ্রে প্রকাশ্যে সিল দেয় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেছেন তিনি। মানে আওয়ামী লীগ প্রার্থী যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেই থাকে, তবে নির্বাচন কমিশনকে জানানো গেল না? মানে রাজনৈতিক প্রতিরোধ করা গেল না? নাকি রাজনৈতিকভাবে প্রতিরোধের সাংগঠনিক শক্তি বিএনপির নাই? নাকি ভোট বর্জন করেই আসলে বিএনপি সবকিছুর সমাধান খুঁজতে চায় বা দায় এড়াতে চায়? মানে মানে আমি আপনার প্রশ্নটি ঠিক বুঝিনি নিকোল। আমি আপনার প্রশ্নটি ঠিক বুঝিনি। আপনি কি বলতে চাইছেন যে উনি ওখানে মল্লযুদ্ধ করবেন আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে খুনোখুনি রক্তারক্তি? আমি রাজনৈতিক প্রতিরোধের কথা বলেছি। রাজনৈতিক প্রতিরোধ বলতে আপনি কি বোঝাচ্ছেন? নিয়মতান্ত্রিক নিয়ম হচ্ছে যদি নির্বাচনী আচরণবিধি কেউ লঙ্ঘন করে তাহলে নির্বাচন কমিশনকে মানে সেই ব্যাপারে জানাতে হবে, নালিশ দিতে হবে। এবং নির্বাচন কমিশন আসলে কি ধরনের আচরণ করে সেটা তো আমরা প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য থেকেই খুব স্পষ্ট। তিনি কি 2রা নভেম্বর বলেছিলেন আমরা উদ্বিগ্ন, কিন্তু সেই উদ্বিগ্নতা থেকে তারা কি পদক্ষেপ নিয়েছেন আমরা জানি না। কারণ একটার পর একটা ইউনিয়ন পরিষদে আমরা দেখেছি আচরণবিধি লঙ্ঘন। আমরা দেখেছি প্রার্থী, তার সমর্থক, দলীয় যে নেতারা আছেন, স্থানীয় নেতারা আছেন, এমপির যে লোকজন আছে, তারা যেই ভাষায় নির্বাচনী প্রচারণা চালিয়েছে, যেভাবে তারা হুমকি ধামকি দিয়েছে, যেভাবে তারা স্বতন্ত্র প্রার্থীদের বা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদেরকে ভয় দেখিয়েছে, তাতে এইটা খুব স্পষ্ট যে নির্বাচন কমিশন যদি ন্যূনতম ইচ্ছা থাকতো, ন্যূনতম সদিচ্ছা, উদ্বেগের বাইরে যদি ন্যূনতম সদিচ্ছা থাকতো একটা মোটামুটি সুষ্ঠু ভোট আয়োজন করবার, তাহলে বহু আগেই বহু জায়গায় নির্বাচন বন্ধ করে দিয়ে আবার নতুন করে নির্বাচন হবার কথা। কিন্তু বাস্তবে আমরা দেখছি এই ধরনের থ্রেট, এই ধরনের হুমকি ধামকির মধ্যে কিন্তু নির্বাচনগুলো চলছে। এবং একটা কথা যখন বলছেন, আমি একটু অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসারের কাছ থেকে একটু জানতে চাই। ভয় দেখানোর কথা যেমন এসছে, যেমন বলা হয়েছে নৌকা প্রার্থী, একটু ব্যারিস্টার রুমিন ফারহানা, একটু তাকে আমি একটু এই হুমকি ধামকির বিষয়ে একটু জানতে চাই যে মানে আওয়ামী লীগ সবচেয়ে কি বলবো এখন সবচেয়ে শক্তিশালী অবস্থানে, বা আপনারাও বলেন যে জনগণের আস্থা পুরোটাই নৌকায় বা আওয়ামী লীগে। মানে সাম্প্রতিক সময় দেশের নানা স্থানে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি ধামকির বিষয়টি দেখা গেছে। আওয়ামী লীগের প্রতি তো জনগণের আস্থা আছেই, সেই আত্মবিশ্বাস থাকলে তাহলে এরকম প্রকাশ্যে কেন হুমকি ধামকি দিতে হয়? রিয়াজুল কবির কাউসার। দেখুন, ব্যারিস্টার রুমিন ফারহান এই সংসদের অবৈধ এমপি উনি বলে থাকেন। বক্স তো ঠিক সেভাবে কথা বলছেন। আমাদের জাতীয় সংসদের যে আইন কানুন আছে তার বাইরে স্থানীয় সরকার নির্বাচনকে পরিচালিত হয়, সেখানে কিন্তু কোনো এমপির অংশগ্রহণ করতে পারে না। বাংলাদেশের কোনো নির্বাচনী আসনে কোনো এমপিরা, আওয়ামী লীগ দলীয় এমপিরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন এই ধরনের কোনো নিউজ কোনো পত্রিকা বা সামাজিক মাধ্যমে আসে। উনি কিন্তু বলেছেন এমপিরা হুমকি ধমকি দিয়েছেন, তো সেটা কোথায় দিয়েছেন? হ্যাঁ, পাশাপাশি হ্যাঁ, আমিও অস্বীকার করব না। দেখেন, এখানে 846টা ইউনিয়নের প্রায় 8,492টা ভোট কেন্দ্রে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। 2-4-5টা কেন্দ্রে কিছু কিছু নেতা অতিরঞ্জিত কিছু বক্তব্য দিয়েছেন। তাহলে কি সেটা সব ইউনিয়ন পরিষদে কার্যকর? কিন্তু ওনারা সকল বিষয় রিয়াজুল কবির কাউসার, আমি ঠিক এইটা আসলে মেনে নিতে পারছি না। 2-4-5টা কেন্দ্রেও কি এই উদাহরণ থাকা উচিত কিনা এইটা নিয়ে আসলে প্রশ্ন থেকেই যায়। আমি আপনার প্রশ্নের উত্তর মনে হয় পেয়ে গেছি। জি, কিন্তু আমরা সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, আমাদের সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন, সেটা খুবই আশ্বস্ত হবার মতো কথা। রিয়াজুল কবির কাউসার। নূর খান লিটন আছেন, মানবাধিকার কর্মী, তার কাছে আমি একটু জানতে চাই, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৃত্যুর মিছিল থামছেই না, দেখতে পাচ্ছি আমরা। মানে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্তত 37 জন নিহত হয়েছেন। এই যে মানুষগুলো মারা যাচ্ছে, এরা কিন্তু কারো বাবা, ভাই, সন্তান বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। নির্বাচনী সহিংসতার মৃত্যুর ঘটনায় রাজনৈতিক দলগুলো কি দায় এড়াতে পারে? দেখেন, নির্বাচনের সাথে নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে
যে যে সংঘর্ষগুলো হচ্ছে এবং যে মৃত্যুগুলো ঘটছে এটি কোনোভাবেই কাম্য নয়। আর এই দায় রাজনৈতিক দল এমনকি সরকারও এড়াতে পারে না। আর সবচেয়ে বড় যে বিষয়টি, যে নির্বাচন চলাকালীন সময় যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে বা নির্বাচনকালীন সময়ে, এইখানের দায় কোনোভাবে কিন্তু নির্বাচন কমিশনের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে বাংলাদেশে এখন যে নির্বাচনী পদ্ধতিতে আমরা এসছি, আমি এই মুহূর্তে একজন সাধারণ নাগরিক হিসাবে বলবো, এটি স্বাধীনতার মধ্য দিয়ে অভ্যুদয় বাংলাদেশ এরকম একটি অবস্থায় আমরা আসব, এটি কিন্তু কখনোই কল্পনা করিনি। এরকম একটি অবস্থায় আসব এটা জানলে কি হতো আমি জানি না। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে যে এখন আমাদের রাজনীতিবিদরা, আমাদের যারা সমাজটাকে এগিয়ে নেবেন, তাদের কাছে মৃত্যু এত ছেলে খেলার মতো হয়ে গেছে যে তারা পরিসংখ্যান দিয়ে, সংখ্যা দিয়ে আমাদেরকে বোঝাতে চেষ্টা করেন যে আগে এত হতো, এখন কমে গেছে। বিষয়টি কিন্তু সেরকম নয়। মনে রাখতে হবে নির্বাচনী ব্যবস্থায় এমন কিছু ত্রুটি বিচ্যুতি এসেছে যে আমি আজকে নির্বাচন সম্পর্কে আমার কোনো উৎসাহ নেই, উৎসুক নাই। যে মানুষটি আমি নিজে এক সময় রাজনৈতিক কর্মী ছিলাম, প্রতিনিয়ত খোঁজ খবর রাখার চেষ্টা করতাম, আজকে আমার কাছে এই জিনিসগুলো খুব দূরে চলে আসছে। কারণ আমার কাছে মনে হচ্ছে নির্বাচন মানে হচ্ছে পূর্বেই যা তৈরি হবে সেটি ঘোষিত হবে। এরকম একটি জায়গায় আমার এই রাজনৈতিক বন্ধুরাই আমাদেরকে নিয়ে এসছেন, অর্থাৎ জনগণকে আজকে নিয়ে আসছেন। নূর খান লিটন, এই যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা যদি এভাবে হয়, যদিও আমরা হয়তো তথ্য উপাত্ত দেখলে বুঝতে পারবো সংখ্যা অনেকটাই কমে এসেছে, কিন্তু এই কম সংখ্যাও কি আজকে 2021 এসে মেনে নেওয়ার মতো কিনা? মানুষের আগ্রহ কমতে থাকবে কিনা নির্বাচনের প্রতি? দেখেন, একটা নির্বাচনের মধ্যে সংঘাত, সংঘর্ষ, মৃত্যু বা পঙ্গুত্ব বরণ, আহত হওয়া, এটা মেনে নেওয়ার সুযোগ খুব কম। আমরা চাই একটা সুন্দর নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে মানুষ একেবারে তার ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবে, তিনি ভোট দিতে পারবেন, তার ভোটটি গণা হবে এবং সেই ভোটটি ঘোষিত হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে দীর্ঘদিন ধরে মানুষ সেই আশাটি আর করতে পারছে না। এবং দেখেন, এইবারের নির্বাচন, ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনের কথা যদি বলি, এখানে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হচ্ছে, অর্থাৎ নৌকা মার্কা আওয়ামী লীগ এবং বিদ্রোহী আওয়ামী লীগের ভিতর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এবং এই ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু এত সংঘর্ষ, এই বিষয়টি কাম্য নয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যখন আপনার রাজনীতিতে আদর্শ দূরে চলে যায় রাজনীতি থেকে, যখন লুটেরাদের হাতে রাজনীতি চলে যায়, মাসেলম্যানদের হাতে রাজনীতি চলে যায়, রাজনীতিতে আদর্শিক কোনো চর্চা থাকে না, তখন সব ক্ষেত্রে আমরা দেখেছি যে এক ধরনের কর্তৃত্ববাদী ব্যবস্থা তৈরি করার চেষ্টা হয়, সেটা একেবারে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত। এবং এইটার খেসারত কিন্তু একসময় এইটার খেসারত কিন্তু যারা এটি করছেন তাদেরকেই দিতে হবে। একসময় কিন্তু জনগণ করায় গণ্ডায়, আমরা কিন্তু আইয়ুব খান দেখেছি, আমরা ইয়াহিয়া খান দেখেছি, আমরা জিয়াউর রহমান সাহেবের অবস্থা দেখেছি, এরশাদ সাহেবের অবস্থা দেখেছি, বঙ্গবন্ধুর সময়কাল দেখেছি এবং আজকেও দেখছি। কড়ায় গণ্ডায় কিন্তু জনগণ একসময় হিসাবটা করে। তো সেই দিকটা সবাই লক্ষ্য করে যদি আমরা বক্তব্যগুলো দেই, যেমন ধরেন আজকে অনেক হাস্যকর বক্তব্য নির্বাচনকে নিয়ে, নির্বাচনের সংঘর্ষ নিয়ে নীতি নির্ধারক পর্যায় থেকে বলা হচ্ছে, কোনো মৃত্যুর দায় কি কেউ এড়াতে পারেন? একটি মৃত্যু অনেক বেদনাদায়ক, কোনো মৃত্যুর দায় কেউ এড়াতে পারে না। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নূর খান লিটন, আমি আসবো আপনার কাছে আরো আলোচনার জন্য। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আরো আলোচনা হবে। আমজনতার সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে আছেন আলহাজ মোহাম্মদ হাসিবুর রহমান মানিক। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আলহাজ মোহাম্মদ হাসিবুর রহমান মানিক, এই যে গত ৯ নভেম্বর আজিমপুর কলোনির দেয়াল ধসে শিশু জিসান মারা যায়, তার বাবা তার সাথেই ছিল।
এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের গণমাধ্যমগুলোতে এই খবরটি বড় করে এসেছে, কেননা ভীষণ মর্মান্তিক একটি ঘটনা। এরপরে আমরা যেটা দেখলাম, এমনিতেই তো বিষয়টা মর্মান্তিক, পরে আমরা যেটা দেখলাম গণপূর্ত অধিদপ্তর বলছে এটা সিটি কর্পোরেশনের দোষ, আর সিটি কর্পোরেশন বলছে এটা গণপূর্ত অধিদপ্তরের দোষ। এই যে পরস্পর দায় চাপানো, মানে বা দায় জারি হোক, শিশু জিসান তো আর ফিরে আসবে না, কিন্তু এই যে পরস্পর দায় চাপানোর জন্য যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হলো, তাদের কষ্টের বিষয়টা কি আরো বেড়ে যায় না? মানে আমরা ঘটনায় দুঃখ প্রকাশ বাদ দিয়ে একজন আরেকজনের দোষ চাপাচ্ছি, কেন এরকম হয় বলেন তো? ধন্যবাদ আপনাকে। আমাদের আজিমপুর ওয়েস্টার্ন স্কুলের সামনে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক এবং মর্মাহত। এই ঘটনা ঘটতো না যদি আমরা যার যার দায়িত্ব অবহেলা না করতাম। যদি দায়িত্ব পালন করতাম তাহলে কিন্তু আজকে জিহাদের মতো 7 বছরের শিশু মৃত্যুবরণ করতো না। এই ঘটনাটি ঘটেছে একমাত্র আজিমপুর ডিভিশন গণপূর্ত পিডব্লিউডির গাফিলতির কারণে। আপনি জানেন সরকার, আমরা গণতন্ত্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার টাকা দেয়, কিন্তু তাদের দায়িত্ব হলো অফিসিয়াল দিকে গণপূর্তের যতগুলো সংস্থাপনা আছে সেগুলো ডিরেকশন করা। 40 বছরও তারা এই বাউন্ডারি ওয়ালটি ঠিক করেনি, যেখানে মরিচিকা বা শেওলা পড়ে গেছে এবং বালিগুলো মাটি হয়ে গিয়েছে। আমরা যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বিশ্বাস শেখ ফজলুল তাপস ভাই যখন বলেছেন হাসিবুর রহমান মানিক, আমি প্রশ্নটা কি করেছি আপনি অবশ্যই শুনেছেন আমার প্রশ্ন। আপনি কিন্তু সেই আবার একই জায়গায় যাচ্ছেন। আমি বলেছিলাম যে এই যে পরস্পর দোষারোপের বিষয়টা, দেখেন আপনি যেমন এক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, গণপূর্ত অধিদপ্তরেরও এক ধরনের ব্যাখ্যা আছে আপনাদের অভিযোগে, কিন্তু আমি সেই তর্কে যাচ্ছি না। আমি শুধু আপনার দায়টুকু আমি একটু জিজ্ঞেস করতে চাই। আপনি যেহেতু আছেন আজকে এখানে, মানে আপনি তো এই এলাকার জনপ্রতিনিধি, মানে দেয়ালটি যে এতটা ঝুঁকিপূর্ণ আপনিও তো জানতেন, জানাটা আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। মানে জানলে যদি জেনেই থাকেন মৃত্যুটা, কেন ঠেকানো গেল না? আচ্ছা, এই দায়িত্বটা হলো আপনার ঘরের বাউন্ডারি আমি কিন্তু করে দিতে পারবো না। আমি আপনাকে বলতে পারি আপনার বাউন্ডারি ভেঙে গিয়েছে, এটা পরিষ্কার করুন, ঠিক করুন। আমি তার জন্য গণপূর্তকে চিঠি দিয়েছি এবং বলেছি আজিমপুর সরকারি কলোনি নিউ পল্টন ওয়েস্টার্ন স্কুলের সীমানা প্রাচীর অত্যন্ত পুরাতন, জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। এতে যে কোনো সময় ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীর ভেঙে পড়ে পথচারী এবং জনসাধারণের জানমালের ক্ষতি আশঙ্কা রয়েছে এবং জরুরি ভিত্তিতে এগুলো ঠিক করার জন্য গণপূর্ত আজিমপুর ডিভিশনের আপনার যে দায়িত্বপ্রাপ্ত ইলিয়াস আহমেদ তার সাথে কথা বলেও, কিন্তু তারা সেটা করেনি। এখন যদি আমার রাত হতো তাহলে আমি করতাম। যদি এখন আবার মানা যাওয়ার পর কালকে থেকে তারা বাউন্ডারি দিচ্ছে, তাহলে কার দায়ভারটা? এই দায়ভারটা তো গণপূর্তেরই। শুধু কথার জন্য কথা বলা, নিজেকে অবহেলিত করা, এটা ঠিক না, কারণ তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করেনি। আমার দায়িত্ব আমি পালন করেছি। সিটি কর্পোরেশন রাস্তা যাতে মানুষ জনগণ চলতে পারে, মাননীয় মেয়র বিশ্বাস শেখ ফজলুল তাপস ভাইয়ের নেতৃত্বে প্রতি বছর এখন রিপেয়ারিং হচ্ছে। ওই ড্রেনটা আমরা রিপেয়ারিং করেছি, কিন্তু তারা আমার ড্রেনটার সাথে তারা দেওয়াল দিয়ে, তারা কেন 40 বছরে সে দেওয়াল থেকে কাজ করলো না? এটা তো দায়ভার। এইভাবে একটি ঘটনা ঘটেছে, কিছুদিন 2 মাস যায়নি, তাদের পুকুরে পড়ে 2টি ভিক্ষুক মারা গেছে পিডব্লিউডির ভিতরে এবং পুকুরে, এবং সেখানেও কিন্তু তারা তাদের কোথাও কোনো জবাবদিহিতা নাই। জবাবদিহিতা না হওয়ার কারণেই হাসিবুর রহমান মানিক, অবশ্যই এটা তো সত্যি কথা, যার যেখানে দায় সেই দায়িত্বটা যদি আমরা ঠিকমতো পালন করতাম, এই ধরনের দুঃখজনক ঘটনা কখনোই ঘটতো না। আমি একটু অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসারের কাছে যেতে চাই এবং একটু জানতে চাই, এই যে একটা ছোট্ট তাজা প্রাণ ঝরে গেল দেয়ালের চাপায়, মানে খুবই দুঃখজনক ঘটনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি সংস্থা আরেকটি সংস্থাকে দোষ চাপাতে ব্যস্ত, মানে কিন্তু আবার হঠাৎ করে দেখলাম যেই শিশু জিসানের প্রাণ গেল তার পরদিনই দেয়ালটা ঠিকই উঠে গেল। এই দেয়ালটা যদি সেই মেয়ে থেকে চিঠি চালাচালি না করে যখন যেটা করা দরকার সেটা করা কেন যাচ্ছে না বলেন তো? না, এটা একটা দুঃখজনক ঘটনা। এটা আপনারা যতবার দেখাচ্ছেন আমরা কষ্ট পাচ্ছি, এটা বিরাট। আমি কারো দোষ দিতে চাই না। আমাদের যে দায়িত্বগুলো, সামাজিক দায়িত্বগুলো বা আমাদের ব্যক্তিগত যে কাজগুলো, এগুলো যদি আমরা সময়মতো করতাম তাহলে এমন একটি মৃত্যুকে রোখা যেত। এখানে মাননীয় কাউন্সিলর বলেছেন, উনি আরো চেষ্টা করেছেন। হ্যাঁ, এই সচেতনতা আমাদের বাড়াতে হবে। আমাদের যারা স্থানীয়ভাবে নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিল, এই ধরনের ঘটনা যেন আমাদের আর না ঘটে। অনেক
আমরা দেখছি ঢাকা শহরে 6 তলা বিল্ডিং করেন, কিন্তু সামনে ড্রেনটা বা ওয়ালটা ঠিক মতো তোলেন না, যেটার ভুক্তভোগী যে কোনো সময় যে কেউ হতে পারে। আমাদের এই সামাজিক দায়বদ্ধতা যদি আমরা বাড়াতে পারি, তাহলে হয়তো এই ধরনের অপমৃত্যু থেকে আমরা অনেককে বাঁচাতে পারবো। নিশ্চয়ই। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনার কাছে একটু জানতে চাই, এই যে একদিকে মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে দায়িত্বশীল সংস্থাগুলো একে অপরের উপর দোষ চাপাচ্ছে, আবার রাজনৈতিক আপনারা যারা রাজনৈতিক নেতা আছেন, দায়িত্বশীল জায়গায় আছেন, তারাও আমরা দেখছি একে অপরের উপর দোষ চাপাচ্ছেন। এই একে অপরের উপর দোষ চাপানোর সংস্কৃতি যদি চালু হয়ে যায় বা চলতে থাকে, তাহলে আমরা আমজনতা কোথায় যাব? আপনার প্রশ্নে আসার আগে আমার ভাই রিয়াজুল কবির কাউসার আমাকে একটা প্রশ্ন করেছেন। উনি বলেছেন উদাহরণ দিয়ে দেখাতে যে কোথায় এমপি গিয়ে প্রচারণায় অংশ নিয়েছে, আমি ওনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি জানেন যে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণায় গিয়ে AK-47 এর ভয় দেখিয়ে এসেছিলেন এক আওয়ামী লীগের নেতা। এবার পরিস্থিতি শান্ত করার নামে সেখানে গিয়ে স্থানীয় সাংসদ আফজাল হোসেন নৌকায় ভোট চেয়েছেন বলে অভিযোগ এসছে, এবং এটি আচরণবিধির পরিষ্কার লঙ্ঘন, যেটি 8ই নভেম্বর প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। একইভাবে শরীয়তপুরের চিতলমারি একটা ইউনিয়ন পরিষদ আছে, সেই ইউনিয়ন পরিষদে শুনলে আশ্চর্য হবেন যে এমপি গিয়ে বলেছে এখানে কোনো নির্বাচন হবে না, এটা রিটার্নিং কর্মকর্তার কথা। এমপি বলেছে এখানে কোনো নির্বাচন হবে না, এখানে হবে সিলেকশন, এবং সেই সিলেকশন করতে গিয়ে একজন চেয়ারম্যান এবং 9 জন সদস্য বাদে আর যত প্রার্থী ছিল প্রত্যেকের মনোনয়ন প্রত্যাহারের সই জাল করে মনোনয়ন প্রত্যাহার করে ফেলা হয়েছে। তারা মনোনয়ন প্রত্যাহারের যেদিন শেষ দিন ছিল, তার পরের দিন তারা দেখেন যে তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে 9 জন সদস্য হয়েছে এবং একজন চেয়ারম্যান, তারা বিজয় মিছিল করছে। তখন তারা গিয়ে বলল যে কি ব্যাপার, আমরা তো এখানে নির্বাচন করতে এসেছি, আমরা তো মনোনয়ন প্রত্যাহার করিনি। বলছে না, এখানে এমপি সাহেব বলে দিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবে। আমি কিন্তু দুটো জায়গার কথা বলে দিলাম, একটা হচ্ছে কিশোরগঞ্জে, একটা হচ্ছে শরীয়তপুরে। আমার সহবক্তা চাইলে এই বিষয়ে খোঁজ নিতে পারেন। আরেকটি বিষয় নিকোল, যে কথাটি আমি বলতেই চাই, যে কথা বলবার মাঝখানে আপনি আমাকে লাস্ট সেগমেন্টে থামিয়ে দিয়েছিলেন, আমরা দেখছি যে সরকারের এক একটি সংস্থা হয় পরস্পরের ঘাড়ে দোষ চাপাচ্ছে এবং দিন শেষে সরকার পুরো দোষ চাপিয়ে দিচ্ছে জনগণের ঘাড়ে। আমি একটু আশ্চর্য হব না যদি দুদিন পরে আমি শুনি গণপূর্ত কিংবা রাজুক থেকে বলা হচ্ছে যে ওই শিশুটির খুব সাবধানে পথ চলা উচিত ছিল এবং শিশুর যে অভিভাবক সেই এই মৃত্যুর জন্য দায়ী, কারণ সে কেন শিশুকে নিয়ে একটি ভাঙা দেয়ালের পাশ দিয়ে হাঁটছিল। আমাদের অতীত অভিজ্ঞতা কিন্তু এই ধরনের আচরণ করতেই মানে আমরা দেখেছি সরকারকে। আপনি যদি করোনার কথা চিন্তা করেন, সেই সময় আমরা দেখেছি যখন সরকার টিকা দিতে পারছে না, ভ্যাকসিন দিতে পারছে না, পর্যাপ্ত টেস্ট করতে পারছে না, হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা করতে পারছে না, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা করতে পারছে না, চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। সেই সময় সরকার বলছে যে যেহেতু জনগণ মাস্ক ব্যবহার করে না, বারবার হাত ধোয় না, স্বাস্থ্যবিধি মানে না, অতএব দোষটা জনগণের। আমরা একইভাবে দেখেছি যখন যেই ঘটনাটাই ঘটে, সরকার চেষ্টা করে পুরো দায়টা জনগণের ঘাড়ে চাপিয়ে দিতে। যেমন ই ভ্যালি বা ই কমার্স, ই অরেঞ্জ, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে ই কমার্স ব্যবসা যারা করে, ই ভ্যালি, ই অরেঞ্জের মতো প্রতারক কোম্পানি, সেখানেও আমরা দেখেছি মন্ত্রী এমপিরা গিয়ে গিয়ে তাদের প্রচারণায় অংশ নিয়েছে, কিন্তু সাধারণ মানুষ যখন সেখানে ইনভেস্ট করে সর্বশান্ত হয়েছে, তখন সরকার ঠিক হাতটা মুছে হাতটা ঝেড়ে ফেলে দিয়ে বলেছে ও মা, সব মানুষ তো ভীষণ লোভী, এত লোভী মানুষ দিয়ে তো আসলে হবে না, এটা মানুষের লোভের কারণে মানুষের ধ্বংস হয়েছে। শেয়ার বাজার যখন কেলেঙ্কারি হয়েছে আমরা দেখেছি, তখন অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত, তিনি বলেছেন শেয়ার বাজার হলো ফটকা বাজার, ফটকা বাজারে মানুষ কেন বিনিয়োগ করে, বিনিয়োগ করলে তো একসময় ধরা খেতেই হবে। অর্থাৎ সব ক্ষেত্রে জনগণের উপর দায় চাপানোর যে সংস্কৃতি, সেটার থেকে এই ঘটনা খুব ব্যতিক্রম হবে মনে হয় না। এমনকি এই যে ইউপি নির্বাচন যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে সিইসি বলছে পাহারা দিয়ে সহিংসতা বন্ধ করা যায় না, মানে তাদের যেটুকু দায়িত্ব আছে তার কোনোটাই তারা নেবেন না এবং পুরো দায়িত্বটা গিয়ে তারা দেবেন জনগণের ঘাড়ে, তারা পাহারা দিতে পারবে না। আপনি দেখছেন যে সরকার বা ক্ষমতাসীনরা সব দায় জনতার উপর চাপাতে চাচ্ছে। নূর খান লিটনের কাছে একটু যাই, ব্যারিস্টার রুমিন ফারহানা। নূর খান লিটন, এই যে আমরা দেখছি যে কোনো একটা ঘটনা ঘটলে, এর আগে আমরা চট্টগ্রামেও দেখেছি, চট্টগ্রামের ঘটনায় সিডিএ দোষ চাপাচ্ছিল সিটি কর্পোরেশনের উপর, সিটি কর্পোরেশন দোষ চাপাচ্ছে সিডিএতে, কিন্তু একের পর এক সেই যে নালায় পড়ে বা ডোবায় পড়ে মানুষের মৃত্যু সেটা হচ্ছেই। সেটা রাজধানীতেও আমরা সেদিন দেখলাম এবং পরে আমরা জানতে পারলাম যে দুটি সংস্থা সেই মে মাস থেকে চিঠি চালাচালি করছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেই একটি শিশুর প্রাণ গেল, অমনি আমরা দেখলাম সেখানে নতুন করে দেয়াল তৈরি হয়ে গেল। মানে এইসব পদক্ষেপ বা এইসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচতে আসলে কি করতে পারি আমরা?
দেখেন এখানে খুব স্পষ্ট যে একটা হচ্ছে সরকারি দপ্তর সমূহের ভিতর কোঅর্ডিনেশনের অভাব আমরা দেখি, আর এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাগুলি ঘটতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা দৃশ্যমান কোনো দৃশ্যমান কঠোর পদক্ষেপ না গ্রহণ করব। কারণ এখানে তো ঠিক যে হয় সিটি কর্পোরেশন না হলে পিডব্লিউডি কারো এককভাবে কারো দায় ছিল অথবা যৌথভাবে দায় আসবে। যাদের উপর দায় বর্তাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যদি রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হয় তাহলে এক দুটি ঘটনার পর দেখবেন যে এই ধরনের ঘটনায় যাদের উপর দায়িত্ব থাকে তারা দায়িত্ব অবহেলা করতে পারবেন না, দুর্বলতা দেখাতে পারবেন না, তারা কিন্তু সঠিক কাজটা করবেন। দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের এখানে কিন্তু ব্যবস্থাগুলো নেওয়া যায় না। কেন নেওয়া যায় না? সেটা হচ্ছে রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতা, রাজনীতিতে ওই যে বললাম যে নানাবিধ জঞ্জাল এসে গেছে, সেই আদর্শের জায়গা নেই, ফলে এই ধরনের ঘটনাগুলো ঘটে যে কোনো পন্থায় পার পেয়ে যাওয়া যায়। অর্থাৎ একজন ইঞ্জিনিয়ারের যদি দায় এসে যায় তখন দেখা যাবে সেই ইঞ্জিনিয়ার ধরবেন একজন রাজনৈতিক ব্যক্তিকে যিনি ক্ষমতার খুব কাছাকাছি আছেন বলয়ে, তাকে ধরবেন। এই যে একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে, ফলে দৃশ্যমান এমন কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না যে পদক্ষেপের কারণে যার উপর দায়িত্ব থাকে তিনি দায়িত্ব যথাযথ পালন করবেন, এরকম কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখি না। ফলে হয় কি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে আর পরবর্তীতে একে অপরের উপর দায় চাপিয়ে দেয় ভুক্তভোগী জনগণ, আমাদের আসলে আর করার কিছু থাকে না। আচ্ছা, হাসিবুর রহমান মানিক, আপনার কি কোনো কারণে মনে হয় যে জনপ্রতিনিধিরা যদি আরেকটু বেশি দায়িত্বশীল হতো তাহলে এই ধরনের ঘটনা থেকে আমরা বাঁচতে পারতাম? না, আমাদের জনপ্রতিনিধি হিসাবে আমার দায়িত্বটা কিন্তু আমি পালন করি, কিন্তু বিভিন্ন সংস্থার সাথে যখন আমার এই কাজগুলো করতে হয় সেটা কিন্তু হয় না। আমি সিটি কর্পোরেশন পিডব্লিউডির একটা কাজ করতে গেলে তাদের পারমিশন ছাড়া সেখানে মাটিও কোদাল দেওয়া যাবে না। কারণ এই কারণেই যার যার দায়িত্বটা আমার যদি সিটি কর্পোরেশন হতো বা আমার বাড়িতে আমি কাজ করতে পারতাম, আপনার বাড়িতে কাজ করতে গেলে আমাকে অনুমতি দিতে হবে। কারণ সেইখানে পিডব্লিউডি সরকারি সংস্থা কাজ করতে গেলে বা যে কোনো তাদের পারমিশন নিতে হয়, কারণ ওই দেওয়ালটা তো তাদের। আর আমাদের সিটি আপনি জনপ্রতিনিধিদের দায়িত্বে কোনো ঘাটতি দেখছেন না মানিক সাহেব? আপনি জনপ্রতিনিধিদের দায়িত্বে কোনো ঘাটতি দেখছেন না? আমাদের সম্পূর্ণ দায়িত্ব পালন করার চেষ্টা করছি, কিন্তু সেইটা যদি ওই সংস্থার দায়বদ্ধতা থাকতো জনপ্রতিনিধির উপর তাহলে কিন্তু সেই কাজ করতে পারতো না। কারণ আজকে পিডব্লিউডির আজিমপুর ডিভিশনের তাদের দায়বদ্ধতা কেউর কাছে নেই, তারা নিজেরা কাজ করে বিল নিয়ে যায়। আমাদের সিটি কর্পোরেশনের বিল নিতে গেলে কাউন্সিলরদের সিগনেচার ছাড়া সেই কাজ কখনো মাননীয় মেয়র বিশ্বাস করে না এবং তার ছাড়পত্র লাগে। আর আজিমপুর ডিভিশন পিডব্লিউডির অর্ডারে কোনো কাজ করতে গেলে গণপূর্তের ওই ওয়ার্ড কাউন্সিলর যদি থাকে, যদি তার যদি পরিদর্শন থাকতো তাহলে ঘটনা ঘটতো না। কারণ আমাদের সিটি কর্পোরেশন এমন কোনো ঘটনা ঘটতে পারে না। আমরা সবসময় যতটুকু সম্ভব আমরা কাজ করি, কারণ এক সংস্থা আরেক সংস্থার ভিতরে যাওয়া যায় না। আমি বিডিআরের ভিতরে যেতে পারবো না, আমি রেলওয়ে কলোনির ভিতরে যেতে পারবো না, আমি ওয়াশার ভিতরে যেতে, কিন্তু আমরা লাইটিং করি, ফোগিং করি, মশার ওষুধ দিই, কিন্তু পরিচ্ছন্ন কাজটা কিন্তু আমার নয়। আমার সিটি কর্পোরেশনের রোডের যেগুলো কাজ আছে সিটি কর্পোরেশন জনগণের, সেগুলো আমার দায়িত্ব, সেগুলো আমি কাজ করি। কিন্তু তার দায়িত্ব জনগণের দেখভালের দায়িত্ব সিটি কর্পোরেশনের, এবং জনগণ সিটি কর্পোরেশনের উপর অনেক ক্ষেত্রেই আসলে যেহেতু নগরপিতার আন্ডারে আপনারা কাজ করেন, কাজে নগরপিতা নগরবাসীকে ভালো রাখবেন সেটাই নিশ্চয়ই সবার কাম্য, তাই না মানিক সাহেব? আপনার কি দ্বিমত আছে? অবশ্যই এটা কাম্য এবং অবশ্যই এটা কাম্য। অনেক ধন্যবাদ। আরেকটু কথা বলি আপু, কারণ আমরা যখন নগর এই গণপূর্তিতে আমি তাদের এত বড় বাউন্ডারি, সেখানে কোনো ময়লা ফেলানোর জায়গা নাই। যখন তাদেরকে জায়গা চেয়েছি আমরা নিজের সচেতন করে দিব, দেয়নি, কিন্তু এত বড় বিল্ডিং করেছে ওইখানে আমার নামে একটা জিডি করা, কেন আমি সেখানে জায়গার মধ্যে হাত দিলাম? তাহলে বলেন আইন তো আইনের গতিতে চলবে, তখন আমি জনপ্রতিনিধি হয়ে ভালো কাজ করতে গিয়ে কিন্তু আমার বিপক্ষে চলে আসে। জনপ্রতিনিধিদেরও ভালো কাজ করতে অনেক সমস্যা হয়, সেই কথা আপনার কাছ থেকে আজকে শুনলাম। অনেক ধন্যবাদ আলহাজ মোহাম্মদ হাসিবুর রহমান মানিক। আমাদের সঙ্গে তৌহিদ হাসান ময়না আছেন, তিনি বগুড়া নাগরিক কমিটির সদস্য সচিব, সাধারণ সম্পাদক বাংলাদেশ গ্রাম থিয়েটার। তৌফিক হাসান ময়না, মাত্র 50 টাকা বকশিসের জন্য বগুড়ায় অক্সিজেন মাস্ক খুলে দেয় এক রোগীর মৃত্যু হয়েছে। আপনার জেলাতে ঘটনা, আপনার জেলার মানুষ, পুরো দেশই আসলে এই ঘটনায় বেশ স্তব্ধ। বকশিস না পেয়ে
একটা মানুষকে মেরে ফেলার ঘটনা, বগুড়াবাসীর কি প্রতিক্রিয়া? আপনি যেমনটি বলছেন, ধন্যবাদ আপনাকে। আসলেই গতকাল যে ঘটনাটা ঘটেছে, চাঞ্চল্যকর এবং আলোচিত ঘটনা, বেদনাদায়ক এবং কষ্ট তো বটেই, যে সারা বাংলাদেশে এটি খুবই আলোচিত হয়েছে, যে শুধুমাত্র 50 টাকার জন্য একটি ছোট্ট বাচ্চা, 8ম শ্রেণীর ছাত্র বিকাশ দাস নাম, তাকে যে নির্মমভাবে হত্যা করা হলো, সেটি একেবারেই আমাদের এই বগুড়া সহ সারা বাংলাদেশে আমরা যারা নাগরিক, যারা এই দায়বদ্ধতার সাথে জড়িত রয়েছি, সকলে খুবই মর্মাহত। এইরকম একটি ঘটনা এর আগে কখনো হত্যা বিভিন্নভাবে আমাদের বাংলাদেশে আপনার এখনই আমরা শুনছি নির্বাচনে বিভিন্ন সময় মৃত্যু হয়েছে, যে কিন্তু যে হাসপাতালে মানুষ এসে বাঁচার জন্য আসে, চিকিৎসার জন্য আসে, সেই হাসপাতালে অবহেলার জন্যই আমি বলবো, বকশিসের অভাব ইয়েতে একটি বাচ্চার প্রাণ গেল। এটি অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। আমরা সকল বগুড়াবাসী, শুধু না, আমি মনে করি সকাল বাংলাদেশেই এই কষ্টের সাথে তারা অংশ নিয়েছে। আর আমরা এই ঘটনাটি যখন আমরা সেখানে গিয়েছিলাম, আমাদের গ্রাম থিয়েটার সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে সেখানে তদন্ত করার জন্য গিয়েছিলাম, খুবই আশ্চর্য লেগেছে যে হাসপাতালের বাইরে কিছু দালাল শ্রেণী, যেটা অনেক আগে থেকেই তারা এখানে থাকে এবং এরা প্রত্যেকটি ব্যাপারে, অ্যাম্বুলেন্স সহ অন্যান্য ব্যাপারে যেভাবে রুগীদের উপরে আমি বলবো নির্যাতনই করে, টাকার অঙ্ক এক এক সময় এক একটা টাকা চায়, তারা বকশিশ আকারই হোক আদায় করে। ফলে এই যে একটা দৌরত্ব এমন হয়ে গেছে যে সেইখানে সুচিকিৎসার জন্য গরিব শ্রেণীর যারা মানুষ আসে, তারা আমার মনে হয় না যে সেইভাবে তারা চিকিৎসার ওই টাকা ছাড়া তারা চিকিৎসা পায়। দায়টা কিন্তু হাসপাতালের কর্মকর্তা যারা আছেন তারা এড়াতে পারবেন না। যদিও আমরা শুনেছি যে 4 তার মানে এই ঘটনা একটি মাত্র দুর্ঘটনা, কিন্তু এর আসলে পেছনে এটা অনেক বছর ধরে এরকম ধরেই হয়ে আসছে, তাই তো তৌফিক হাসান ময়না? আমি একটু এবিএম রিয়াজুল কবির কাউসারের কাছে যেতে চাই, তার কাছে জানতে চাই, বকশিসের জন্য রোগীর মাস্ক খুলে দিয়েছে এক পরিচ্ছন্নতা কর্মী, মানে রোগীর মৃত্যু হয়েছে। এটি কি স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার চিত্রই ফুটিয়ে তোলে না? স্বাস্থ্য খাতের দুর্নীতির খবর কিন্তু পুরো করোনা সময়কাল জুড়ে গণমাধ্যমে বারবার উঠে এসেছে। আমি রিয়াজুল কবির কাউসারকে শুনতে পাচ্ছি না। রিয়াজুল কবির কাউসার, আপনাকে শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনাকে তুলে ধরে এনেছেন। দেখুন, আমাদের তো দায় নিতেই হবে। আমাদের দল সরকারে আছে, অবশ্যই আমরা দায় নিই। আমরা যেটা বলতে চাই, আপনি যে কয়টি ঘটনা তুলে ধরেছেন, যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, বা তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে কিনা, এটা একটা বিষয়। দেখুন, দুর্ঘটনা কখন আসে কেউ বলতে পারে না, কিন্তু এই দুর্ঘটনার পিছনে কারো দায় থাকে, তাকে আইন শৃঙ্খলা বাহিনী, সরকার বা আমাদের বিভিন্ন দপ্তর যে দায়িত্বে আছেন, তারা এটা আমলে নেন কিনা, তার ব্যবস্থা নেন কিনা, সেটা হলো বিষয়। আজকে আপনি যে বিষয়গুলো আলোচনা এনেছেন, লক্ষ্য করে দেখবেন, প্রত্যেকটা ঘটনার পরপরই সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে, আমলে নিয়েছে, বিচারের আওতায় আনেছে। আমরা মনে করি এইগুলি যদি বিচারের আওতায় আনা হয়, ভবিষ্যতে অনেকে সচেতন হবেন যার যার অবস্থান থেকে, এবং এই ধরনের দুর্ঘটনাগুলি অনেকাংশে কমে আসবে। আমরা সে প্রত্যাশায় থাকতে চাই। আমি এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। রিয়াজুল কবির কাউসার, অনুষ্ঠান থেকে কেন বিদায় নিচ্ছেন আমি ঠিক বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত থাকলে নিশ্চয়ই ভালো হতো। আমি ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে একটু যেতে চাই এবং তার কাছে একটু জানতে চাই, মানুষের মৃত্যুর ব্যাপারে কি আসলে রাজনৈতিক নেতারা বরাবরই মিনিট সময় দেন? আমি তো জনগণ, কিন্তু আমাদের সাথে একজন জনগণের নির্বাচিত প্রতিনিধি আছে।
শুধু সরাসরি না, উনি একটা বক্তব্য তুলে ধরেছেন, আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই। উনি শরীয়তপুরের একটি ইউনিয়ন করে কথা উল্লেখ করেছেন, চিতলবাড়ি। দেখুন, ওখানে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডে মেম্বার সাহেব উনি অভিযোগ করেছেন যে স্বাক্ষরটা ওনার না, কিন্তু উনি বলেছেন পুরা ইউনিয়নের সকল মেম্বাররা স্বাক্ষর জাল করেছেন। এবং ঢাকা থেকে নির্বাচন কমিশন তদন্ত কমিশন যায়, তারা এটা তদন্ত করে দেখে একটা ব্যবস্থা নিয়েছেন। কিন্তু উনি কিন্তু আজকে বলেছেন চেয়ারম্যান মেম্বার সবাই উইথড্র করা হয়েছে এবং বিজয় মিছিল করা হয়েছে। আমি মনে করি একটা দায়িত্ববান অবস্থানে থেকে সবাই বক্তব্য দেওয়ার আগে নির্বাচন বর্জন করেছে, মেম্বার চেয়ারম্যান যে কয়জন আছে পত্রিকার কোটেশন দিয়ে জাল করা হয়েছে। আপনি প্রথম আলো দেখে নেবেন, মিথ্যা বলা তো আপনাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, অসত্য তথ্য দেওয়া তো আপনাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে হয় অন্য একটা প্রসঙ্গে ছিলাম, ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি বরঞ্চ রিয়াজুল কবির কাউসার সেই প্রসঙ্গে আসতে চাই। ব্যারিস্টার রুমিন ফারহানা, মানুষের মৃত্যুর ব্যাপারে রাজনৈতিক নেতারা কি বরাবরই উদাসীন কেন, উদাসীন কিনা? একটা উদাহরণ দিয়ে বলি, বিএনপি সরকারের আমলে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা শিশু নওশিনের মৃত্যুর পর সেই শোকাহত বাবাকে সান্ত্বনা দিয়েছিলেন এটা বলে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। মানে আমরা কি বরাবরই এই উদাহরণই বারবার ঘুরে ফিরে দেখছি কিনা? এ থেকে কিন্তু আপনারাও ব্যতিক্রম ছিলেন না। আমরা যে সকলেই আল্লাহর মাল এবং আমরা যে সকলেই আবার আল্লাহর কাছে ফিরে যাব, কথাটি মিথ্যা নয়। একটি অত্যন্ত শোকগ্রস্ত পরিবারে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গেছেন, গিয়ে শোকগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং আমরা সাধারণভাবে সান্ত্বনা হিসেবে যে কথাগুলো বলি সেটাই তিনি বলেছেন। ঘটনার বিচার হয়েছে কিনা সেটা আপনি দেখবেন। উনি কি বললেন একটা সাধারণ মুসলমান, বাঙালি মুসলমান হিসেবে আমরা যা বলে থাকি তার বাইরে উনি কোনো কথা বলেননি। সেটার সাথে ফৌজদারি মামলা হলে সেই মামলার গতি ঠিকমতো হচ্ছে কিনা, সেই মামলা চলছে কিনা, সেই ব্যাপারে অ্যাকশন না হয়েছে কিনা সেটা হচ্ছে মুখ্য। উনি কি বলেছেন সেটা মুখ্য না। তাহলে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটা মুখ্য হওয়ার কথা নয় ব্যারিস্টার রুমিন ফারহানা, কিন্তু আপনি উদাহরণ টেনেছেন। হোলি খেলা চলছে, প্রথম ধাপে আমি শেষ করি নিকোল, আমি একটু শেষ করি নিকোল, আমি একটু শেষ করি প্লিজ, আমি একটু শেষ করি। প্রথম ধাপে 160টি ইউনিয়ন পরিষদের মধ্যে 43টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছে এবং এই 43টি 160টির মধ্যে যদি হয় শতাংশের হিসাবে এটি 27%, মানে রেটটা কিন্তু যথেষ্ট হাই। একইভাবে এই নির্বাচনে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতার হিড়িক এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য সই জাল করবার হিড়িক। আওয়ামী লীগের সমস্যা হচ্ছে যে তাদের এখন দুই কান চলে গেছে, সুতরাং বাজারের মধ্যে দিয়ে হাঁটতে তাদের এখন কোনো সমস্যা হচ্ছে না। না হলে কি করে তিনি বলেন যে এই ঘটনাগুলোতে ব্যবস্থা নেওয়া হয়েছে? একটি ঘটনাতেও ব্যবস্থা নেওয়া হয়নি। আজকেই আপনি কাউন্সিলর সাহেবকে এনে যে আলোচনা করছিলেন দেয়াল ধসে পড়ে শিশু মৃত্যুর বিষয়ে, সেখানে আপনি নিজেই বলছিলেন যে রাজুক দোষ দিচ্ছে গণপূর্ত দোষ দিচ্ছে রাজুকের, কিন্তু আসল কথা হচ্ছে এই দোষাদোষির খেলায় বহু বছর ধরে এই ভাঙা দেয়ালটি কিন্তু কেউ মেরামত করেনি এবং একটি শিশুর মৃত্যুর পরে দেয়াল মেরামত করা হয়ে গেছে 2 দিনের মধ্যেই। তো এই ঘটনাগুলো খুব স্পষ্ট আলামত দেয় যে এই দেশে যে সরকারটি আছে সেটি একটি জবাবদিহিতাহীন সরকার এবং এই সরকারের কোনো দায়বদ্ধতা নাই। দায়বদ্ধতা থাকলে কি হয় এবং জনগণের কাছে জবাবদিহিতা থাকলে কি হয় তার একটা প্রাইম এক্সাম্পল হতে পারে ভারত। যখন তেলের দাম ভারত বিশ্বে কমে তখন ভারতে কমায়, তেলের দাম যখন বিশ্বে বাড়ে তখন ভারতও বাড়ায়। আর বাংলাদেশে তেলের দাম যখন একবার বাড়া শুরু করে ও আর কমবার নাম নেয় না। এইবার যখন বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে তখন নজিরবিহীন ভাবে ভারত কিন্তু তেলের দাম কমিয়েছে। কেন? কারণ তারা যখন লোকসভা এবং রাজ্যসভায় বেশ কয়েকটি উপনির্বাচনে হেরেছে এবং সামনে আরো উপনির্বাচন আসছে, তখন তারা দেখেছে যে না, জনগণের কাছে ভোট পেতে হলে তাদের দাম কমাতে হবে। এবং আশ্চর্যজনক ভাবে আরেকটি তথ্য দিয়ে রাখি, বাংলাদেশে ভারতের চেয়ে এখন ডিজেলের দাম কম বটে, তবে বাস ভাড়া বা অন্যান্য পরিবহনের যে ব্যয় প্রতি কিলোমিটার প্রতি সেটি ভারতের কয়েক গুণ বেশি, 1 গুণ 2 গুণ 3 গুণ বেশি। তো সুতরাং জবাবদিহিতামূলক সরকার এবং জবাবদিহিতাহীন সরকার, দায়বদ্ধতা আছে এমন সরকার, দায়বদ্ধতা নেই এমন সরকার, এই দুটো সরকারকে আসলে মেলালে আপনি কোনোদিনও মিল পাবেন না। আর আজকে যে ঘটনাটি আপনি তুলেছেন যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের এক পেশেন্টকে 15 বছরের একটা কিশোরের মুখ থেকে মাস্ক খুলে নেওয়ার যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা তো খুব বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগের স্বভাবই হচ্ছে কোনো কিছুকে ডিনায়াল করা বা এটা আমরা ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি বলছেন এই ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। আমি একটু নূর খান লিটনের কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই, মানে মানুষের জীবন কি এতই
সস্তা যে মাত্র 50 টাকা বকশিসের জন্য একটি খুন করে ফেলা যায়। আমি এটাকে খুন হিসেবেই অনেকে বলছেন, অনেক গণমাধ্যমে খুন হিসেবে এটিকে দেখানো হচ্ছে। মানে নিশ্চয়ই এটা সমাজের প্রকৃতির চিত্র নয়, তাই নয়? দেখেন, আমি পুরা জিনিস মানে পুরা প্রশ্নটা আমি শুনিনি, কারণ ডিস্টার্ব করছিল। তবে যেটুকু আমি বুঝেছি সেখান থেকে জবাব দেওয়ার চেষ্টা করছি। প্রথম হচ্ছে যে বগুড়ার যে ঘটনাটি, এটি মৃত্যুর মধ্য দিয়ে আমাদের সামনে খুবই স্পর্শকাতর হিসাবে এসছে। কিন্তু এই ঘটনাটি অনবরত বাংলাদেশের প্রায় সব কয়টি মেডিকেল কলেজেই ঘটছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আপনি যদি লক্ষ্য করেন, আমার আগে বগুড়ার যে ভদ্রলোক বক্তব্য দিয়েছেন, তিনি যে কথাগুলো বলেছেন, অ্যাম্বুলেন্স বলেন, রোগী ভর্তি বলেন, রোগীর ঔষধ কেনা বলেন, সব ক্ষেত্রে একটা গ্যাং কালচার শুরু হয়েছে। কিভাবে জনগণকে কিভাবে চাপের মধ্যে ফেলে নানান পন্থায় জনগণের পকেট কেটে সরকারি সুযোগ সুবিধাটুক দেওয়া। তার মানে সরকারি সুযোগ সুবিধা কিন্তু আমি অটোমেটিক্যালি পাচ্ছি না। অর্থাৎ আমি একজন নাগরিক, আমি বিপদগ্রস্ত হয়েছি, চিকিৎসা নিতে সরকারি হাসপাতালে গিয়েছি। এইখানে আমাদের চোখের সামনে শুধু আজকে আসছে কি, যে কে 50 টাকার জন্য মাস্ক খুলে নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার যে সুপারভাইজার, তার উপরে দিয়ে শুরু করে মন্ত্রী বা তারও উপরে যদি চিন্তা করেন, আজকে দায় সবাইকে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত দায় নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এইখান থেকে আমরা মুক্তি পাব না। শুধুমাত্র ওই ছেলেটি 50 টাকার জন্য মাস্ক খুলেছে, মানুষ মারা গিয়েছে, শুধু তার উপর দায় না, তাকে যারা নিয়োগ দিয়েছে, তাকে যারা দেখভাল করার কথা, সুপারভাইজ করার কথা, এবং তার উপর থেকে শুরু করে উপর থেকে, কারণ দেশের এই অব্যবস্থাপনা। আজকে একটা মেডিকেল কলেজে একজন রোগীর মৃত্যুর মধ্য দিয়ে একটা ঘটনা আমাদের সামনে আসছে। সারা দেশের এক ধরনের অব্যবস্থাপনার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গার থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে দায় যাদের আছে, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দায় নিতে হবে। এবং এই দায় নিতে যদি আমরা অবহেলা করি, মানে আমরা যদি এই দায় নিতে না চাই, এড়িয়ে যেতে চাই, তাহলে যে সমস্যাটা হবে সেটি হচ্ছে জনগণের কাছে কিন্তু আর জবাবদিহিতার জায়গা থাকবে না। দেখেন, এত কিছু ঘটছে, জবাবদিহিতার কিন্তু কোনো জায়গা নেই, জনগণও জবাব চাওয়ার সেই সুযোগ নাই। কারণ আপনি প্রতিনিয়ত মানুষ গুম করবেন, খুন করবেন, জনগণ কোন সাহসে আপনার পিছনে আপনার বিরুদ্ধে কথা বলবে? আমরা যে কথায় বলি যে রাজনৈতিক দলের ব্যর্থতা, তারা প্রতিবাদ করতে পারে না। আরে আমরা কি সেই পরিবেশটা রক্ষা মানে গণতান্ত্রিক সেই পরিবেশ কি বজায় রাখতে পেরেছি? গণতন্ত্রকে কি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছি? আমরা নানা ছলে বলে কৌশলে নানানভাবে গণতন্ত্রকে ক্রমান্বয়ে সংকুচিত করছি, মানুষের কথা বলার অধিকারকে সংকুচিত করছি। কর্তৃত্ববাদী শাসন থেকে আরও কিভাবে দুঃশাসনের দিকে যাওয়া যায় সেই পথটি অবলম্বন করছি, এবং তার খেসারতি আজকে প্রতিনিয়ত প্রতিটি ক্ষেত্রে আমাদের দিতে হচ্ছে। খেসারত দিচ্ছি বলে আপনি মনে করেন? অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, দায় নেয়ার জায়গায় ক্ষমতাসীন দলের কোনো ঘাটতি দেখেন কিনা আপনি? আসলে নূর খালিদ সাহেব কি বলতে চেয়েছেন আমি ঠিক বুঝতে পারি নাই। আমি কিন্তু বলতে চেয়েছিলাম, আমার বলা হয়েছে যে কোনো দুর্ঘটনা ঘটে হোক, কারো কাজের গাফিলতি হোক, সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা আমি তো বলার চেষ্টা করেছি। উনি যেভাবে শুরু করেছেন, আমার মনে হয় শুধু সরকার না, হয়তো প্রধানমন্ত্রীকেও দোষ নিতে হতে পারে। পাশাপাশি ওকে জন্ম যারা দিয়েছে, ওর বাপ মাকেও আসামি করা দরকার। কেন এটা করলো? কথা বলার একটা লাগাম থাকা দরকার। সরকার দায়িত্বে আছে, দায়িত্ব নিচ্ছে। আর আমরা আওয়ামী লীগ এদেশের লড়াই সংগ্রাম করে এই দলটি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। কোনো দায়কে আমরা অস্বীকার করতে চাই না। কোনো দুর্ঘটনা আমাদের কারণে হয়ে থাকলে আমরা সেটা অবশ্যই আমলে নেব এবং নিচ্ছি। কথা বলা যায়। দেখুন, চলার পথে অনেক দুর্ঘটনা হয়, দুর্ঘটনাই, কিন্তু কারো যদি সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকে, কারো জন্য দায় থেকে থাকে, সেটা দেখতে হবে। দেখুন, আমরা রাজনৈতিক কর্মী, আমরা যে কোনো ঘটনার সাথে জনগণের দায় নিতে চাই এবং নিচ্ছি। সেই দৃষ্টিকোণ থেকেই আমরা বলতে চাই যে দুর্ঘটনায় তারপরও যদি কারো সুনির্দিষ্ট কারণে হয়ে থাকে, অবশ্যই সেটা ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের সামাজিক দায়িত্ব, আমরা যারা রাজনৈতিক দল করি, আমাদের এটা একটা দায়িত্ব।
তার সেটা মানে আমরা অবশ্যই দায় নেয়ার ক্ষেত্রে ক্ষমতাসীন দলটি কৃপণতা করবে না, সেই আশ্বাস অনেকটা আপনার কাছ থেকে পেলাম। সবাইকে অনেক ধন্যবাদ আমজনতার সঙ্গে থাকবার জন্য। আমজনতার সাথেই থাকুন। আমজনতার শক্তি, বড় শক্তি।